নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল এবং মেরি ক্রিসমাস আর বড়দিনের শুভেচ্ছা। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের আপডেট। তো ইস্ট বেঙ্গলের গুরুত্বপূর্ণ অ্যাটাকিং মিডফিল্ডার মাদি তালাল তিনি ইনজুরির কারণে ছিটকে গেছেন, তোমরা সকলেই জানো। এবার এই জায়গায় রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে কাকে নেওয়া হবে সেই ব্যাপারটা খুব তাড়াতাড়ি চূড়ান্ত করে ফেলতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তো এখনও অবধি যা শোনা গেছে, এই মাদি তালালের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে কিন্তু একজন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার এবং একজন ইংলিশ স্ট্রাইকার নজরে রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের, এবং তারা কিন্তু তার সাথে কথাবার্তাও চালাচ্ছে। তো দেখা যাক কত তাড়াতাড়ি এই ডিলটা ডান হয় বা কোন প্লেয়ারই বা আসে। নাম এখনও অবধি জানা যায়নি, নাম জানা গেলে অবশ্যই তোমাদেরকে জানাবো। তবে এই প্লেয়ারদের সাথে কথাবার্তা চালাচ্ছে, এইটুকু আপডেট কিন্তু পাওয়া গেছে। এরপরে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহামেডান এসসির আপডেট। তো মোহামেডান এসসি তারাও কিন্তু নতুন বিদেশি সই করাতে চলেছে, যিনি হচ্ছেন সান হান্ডাল। তো এই সান হান্ডাল হচ্ছেন একজন 25 বছর বয়সী কানাডার সেন্টার ফরওয়ার্ড। তো ইনি হচ্ছেন আমাদের ভারতীয় বংশোদ্ভূত একজন প্লেয়ার, যার মার্কেট ভ্যালু 1.4 কোটি টাকা। বর্তমানে তিনি কিন্তু কানাডার ফার্স্ট ডিভিশন একটি ক্লাবে খেলছেন, এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু 31শে ডিসেম্বর 2025 অবধি চুক্তি রয়েছে। কিন্তু সেই ক্লাব থেকে এই সান হান্ডালকে দলে নিতে চলেছে মোহামেডান এসসি, এই রকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো পরবর্তীকালে অফিসিয়াল হয়ে গেলে ব্যাপারটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তবে এই প্লেয়ারটি কিন্তু কানাডার আন্ডার-23 দলেরও সদস্য ছিলেন। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি, ইতিমধ্যে তোমরা সকলেই জানো গ্রেগ স্টুয়ার্ট, দিমি পেত্তাতোস এবং আশিক কুরুনিয়ান, এই তিনজন গুরুত্বপূর্ণ তারকা প্লেয়ার তারা কিন্তু পাঞ্জাব এফসির ম্যাচ থেকে ছিটকে গেছেন। তারা কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে পারবেন না চোটের কারণে। তোমাদেরকে গতকালকে সন্ধ্যাবেলার ভিডিওতেও আমি ক্লিয়ার করে জানিয়ে দিয়েছি, যেটা কোচ মলিনা তিনি নিজের মুখেই জানিয়ে গেছেন প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে। এবার ব্যাপার হচ্ছে সেই জায়গায় মানে দিমি পেত্তাতোস বা গ্রেগ স্টুয়ার্ট, এই দুজনের তো অভাব ঢাকা অতটাও সহজ হবে না। তবুও কিন্তু বড় গুরুদায়িত্ব দেওয়া হচ্ছে সাহালকে। তো সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু দিমি পেত্তাতোসের জায়গাটায় খেলবেন। গ্রেগ স্টুয়ার্ট যে জায়গাটা খেলতেন সেখানে কিন্তু দিমি পেত্তাতোস সেই জায়গাটা নিয়েছিলেন, মানে চোট পাওয়ার পর, এবং তারপরে কিন্তু আবার দিমিও চোট পেয়েছে। সেই কারণে কিন্তু সেই জায়গাটায় সাহালকে গুরুদায়িত্ব দেওয়া হচ্ছে, সেই রকমই কিন্তু অনুশীলনে লক্ষ্য করা গেছে। তো এটা কিন্তু একটা বড় গুরুদায়িত্ব সাহালের জন্য, এবং আশা করা যায় সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু এই গুরুদায়িত্ব দারুণভাবে পালন করবেন, এবং পাঞ্জাব এফসির ম্যাচ থেকে 3টে পয়েন্ট কিন্তু ঘরে তুলবে মোহনবাগান, এইটা কিন্তু আশা করা যাচ্ছে। এছাড়া বন্ধুরা, তোমরা অনেকেই প্রায় প্রশ্ন করছো একটা জিনিস, যেটা হচ্ছে দাদা নুনো রেইস তো রয়েছে, তাহলে মোহনবাগানের দিমি আর এদিকে গ্রেগ স্টুয়ার্ট এরা চোট পেয়েছে, তো কি হয়েছে, তাহলে নুনো রেইসকে কেন রেজিস্টার করছে না? তো তোমাদেরকে বলে দিই, এর আগেও আমি একটা ভিডিওতে কিছুদিন আগে ক্লিয়ার করেছিলাম ব্যাপারটা। তো দেখো বন্ধুরা, রেইসকে রেজিস্টার করানোটা অতটাও সহজ হবে না, কারণ আইএসএল এর কিছু রুল রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে আজকে যদি দিমি বা গ্রেগ স্টুয়ার্টের জায়গায় নুনো রেইসকে রেজিস্টার করায় মোহনবাগান, তাহলে আবার যখন গ্রেগ স্টুয়ার্ট বা দিমি তারা সুস্থ হয়ে যাবে, তাদেরকে অত সহজে কিন্তু রেজিস্টার করাতে পারবে না নুনো রেইসকে আনরেজিস্টার করে। কারণ ব্যাপারটা হচ্ছে একটা প্লেয়ারকে যখন আনরেজিস্টার করা হয়, সে কিন্তু পরবর্তী 12টা ম্যাচ খেলতে পারবে না, এটা কিন্তু আইএসএল এর নিয়মে রয়েছে। তো সেক্ষেত্রে ধরো গ্রেগ স্টুয়ার্টের জায়গায় যদি আজকে নুনো রেইসকে রেজিস্টার করানো হয় এবং গ্রেগ স্টুয়ার্ট পরবর্তী ম্যাচটাতে তিনি ফিট হয়ে গেলেন, সেক্ষেত্রে গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগান আর পরবর্তী 12টা ম্যাচের জন্য রেজিস্টারই করতে পারবে না, তাকে ওই আনরেজিস্টার করিয়ে দেওয়া, আনরেজিস্টার করেই রেখে দিতে হবে। তো এই রকম কারণের জন্যই কিন্তু কোনো দল সপ্তম বিদেশি অত সহজে রাখতে পারে না, নাহলে তো সব দলই সপ্তম বিদেশি রেখে দিত। একজন বিদেশি চোট পেলে অন্য বিদেশিকে রেজিস্টার করিয়ে সেই 1-2 ম্যাচ খেলিয়ে দিতে পারত, কিন্তু এটা তো নিয়মে নয়। নিয়মটা সেইভাবেই কড়াভাবে বানানো যাতে এই রকম কিছু না করা যায়, সেই কারণে কিন্তু নুনো রেইসকে মোহনবাগান রেজিস্টার করাচ্ছে না, এটাই হচ্ছে সবথেকে বড় কারণ। এর আগেও আমি একবার ক্লিয়ার করেছি তোমাদের কাছে, আর একবার ক্লিয়ার করে দিলাম, যাকে আনরেজিস্টার করাবে সে কিন্তু পরবর্তী 12টা ম্যাচ খেলতে পারবে না, এইটাই নিয়ম। এই কারণে কিন্তু মোহনবাগান এই পদক্ষেপ নিচ্ছে না। তো আশা করছি তোমাদের সকলকে আমি নিয়মটা বোঝাতে পেরেছি। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।